চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬। এই ফুটবল বিশ্বকাপ নিয়ে এত উন্মাদনা, পতাকা, জার্সি, ভাইরাল গান, বন্ধুদের সাথে কথা কাটাকাটি। কিন্তু আমরা কি জানি এই ফিফা আসলে কিভাবে আসলো? এর লোমহর্ষক ইতিহাস কি আমরা জানি? আবার অনেকেই ব্রাজিলকে ট্রল করে বলতে দেখি ৩টা জুলেরিমে ট্রফি জিতেছে। এটা নাকি বিশ্বকাপ না। তো কি এই জুলেরিমে? আমি মাহফুজুর রহমান মাহিম আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে ফিফার যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ফুটবল প্রেমীদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ ভিডিও। আজকের ফুটবল মানেই নিখুঁত হিসাব নিকাশ। ১ সেন্টিমিটার অফসাইড হলে ভিএআর প্রযুক্তিতে গোল বাতিল হয়ে যায়। নিখুঁত পাস, মাপা কর্নার কিক আর নিয়মের কড়াকড়ি। কিন্তু আজ থেকে ১২০ বছর আগে তাকান। পরিস্থিতি ছিল একদম উল্টো। হ্যাঁ, ১৯০৪ সালের আগের ফুটবল পৃথিবীটা ছিল অদ্ভুত, বিশৃঙ্খল আর সোজা বাংলায় যা ইচ্ছা তাই। আপনি জানলে অবাক হবেন, ফুটবল আবিষ্কার হয়েছিল ঠিকই, কিন্তু পুরো দুনিয়ায় ফুটবল চালানোর মতো কোনো অভিভাবক ছিল না। তখন একেক দেশ খেলত নিজেদের বানানো আজব সব নিয়মে। কোনো দেশে খেলায় কোনো অফসাইড নামের বালাই ছিল না। গোলকিপারকে ডি বক্সের বাইরে গিয়ে ল্যাং মেরে ফেলে দিলেও রেফারি এসে বলতো, ঠিক আছে খেলা চালিয়ে যাও। কোথাও কর্নার কিক ছিল, তো কোথাও আবার কর্নার কিক বলে কিছুই ছিল না। সবচেয়ে মজার কাণ্ড ঘটত ফুটবলের জন্মভূমি ইংল্যান্ডে। সেখানে কিছু অঞ্চলে ফুটবল ম্যাচ মানে ম্যাচ ছিল না। ওটা ছিল একটা বৈধ মারামারি। বল নিয়ে দৌড়ানোর সময় প্রতিপক্ষের খেলোয়াড়কে কুস্তি খেলার মতো মাটিতে আছাড় দেওয়া, জামা টেনে ছিঁড়ে ফেলা, এমনকি ল্যাং মেরে নাক ফাটিয়ে দেওয়া ছিল একদম জায়েজ। রেফারির কাজ ছিল শুধু দাঁড়িয়ে দেখা। আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে রেফারিরা কনফিউজ হয়ে যেতেন, আজকে কোন দেশের নিয়মে খেলা হবে। এই বিশৃঙ্খলা দেখে ইউরোপের কয়েকজন খাঁটি ফুটবল প্রেমী আর মাথা ঠিক রাখতে পারলেন না। তারা ভাবলেন, এই পাগলামিটা এবার বন্ধ করতে হবে। একটা নির্দিষ্ট নিয়ম আর একটা কেন্দ্রীয় অভিভাবক না থাকলে এই সুন্দর খেলাটা একদিন ডাস্টবিনে চলে যাবে। পুরো পৃথিবীর ফুটবলকে এক সুতোয় বাঁধার একটা সাহসী, প্রায় অসম্ভব স্বপ্ন দেখতে শুরু করলেন তারা। আর সেই পাগলাটের স্বপ্ন থেকে জন্ম নিল আজকের ফুটবল দুনিয়ায় সবচেয়ে ক্ষমতাধর সাম্রাজ্য। কিন্তু কিভাবে? চলুন ফিরে যাওয়া যাক ১৯০৪ সালের প্যারিসের সেই ঐতিহাসিক রাতে। তারিখটা ছিল ২১শে মে ১৯০৪। স্থান ফ্রান্সের প্যারিস শহরের রু দ্য সেন্ট অনরে, রাস্তার ২৩৯ নাম্বার বাড়ির একটা ছোট্ট পেছনের ঘর। বাইরে তখন হালকা ঠান্ডা, কিন্তু সেই ঘরের ভেতরে ফরাসি সাংবাদিক রবার্ট গুয়েরিন এবং তার সাথে আরও কয়েকজন ফুটবল প্রেমীর চোখে মুখে তখন ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লবের আগুন। তারা সবাই মিলে সেদিন একটা ঐতিহাসিক কাগজে দস্তখত করেছিলেন। আর এভাবেই জন্ম নিয়েছিল ফিফা, যার পুরো নাম ফেডারেশন ইন্টারন্যাশনাল দি ফুটবল অ্যাসোসিয়েশন। ফুটবলকে একটি বৈশ্বিক নিয়মে বাঁধতে সেদিন ইউরোপের মোট ৭টি দেশ একসাথে হাত মিলিয়েছিল। দেশগুলো ছিল ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেন এবং ফুটবল ইতিহাসের অন্যতম পরাশক্তি স্পেন। কিন্তু এখানে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর টুইস্ট। স্পেনের নাম তো শুনলেন, কিন্তু মজার ব্যাপার হলো ১৯০৪ সালে স্পেন দেশে অফিসিয়াল কোনো জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন বা ফুটবল বোর্ডই ছিল না। তাহলে স্পেনের হয়ে সেই ঐতিহাসিক দলিলে সই করল কে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। স্পেনের কোনো ফুটবল বোর্ড না থাকায় দেশের ফুটবলকে আন্তর্জাতিক মঞ্চে রিপ্রেজেন্ট করতে প্যারিসের সেই মিটিংয়ে বুক টানটান করে হাজির হয়েছিল আজকের ফুটবল দুনিয়ায় সবচেয়ে সফল এবং রাজকীয় ক্লাব রিয়াল মাদ্রিদ। তখন অবশ্য এর নাম ছিল মাদ্রিদ ফুটবল ক্লাব। ক্লাব কর্তৃপক্ষ নিজে গিয়ে স্পেনের হয়ে ফিফার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে স্বাক্ষর করে দিয়ে আসে। ভাবা যায়, আজকের কোনো ক্লাব কি একটা আস্ত দেশের হয়ে আন্তর্জাতিক চুক্তিতে সই করার কথা কল্পনাও করতে পারবে? কিন্তু রিয়াল মাদ্রিদ তা করে দেখিয়েছিল। এই ৭টি দেশের প্রতিনিধিরা মিলে ফিফার প্রথম সভাপতি হিসাবে বেছে নেন ফরাসি সাংবাদিক রবার্ট গুয়েরিনকে। অবাক করা তথ্য হলো, ফুটবল দুনিয়া কাঁপানো সেই সংস্থার প্রথম প্রেসিডেন্ট যখন তিনি হন, তখন তার বয়স ছিল মাত্র ২৮ বছর। আজকের দিনে ২৮ বছরের যুবকেরা যখন কেরিয়ার আর চাকরি নিয়ে দিশেহারা, তখন এই ফরাসি যুবক কাঁধে উঠিয়ে নিয়েছিল পুরো পৃথিবীর ফুটবলকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব। কিন্তু শুরুতেই এই পথটা মসৃণ ছিল না। কারণ এই পুরো আয়োজনের দিকে আর চোখে তাকিয়েছিল ফুটবলের আসল অহংকারী জন্মদাতারা। প্যারিসে যখন ফিফা তৈরি হচ্ছে, তখন লন্ডনের বিলাসবহুল ড্রয়িং রুমে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছিল ব্রিটিশ ফুটবল কর্মকর্তারা। তারা মনে করতেন, ফুটবল খেলাটা বানিয়েছি আমরা, নিয়মকানুন আমাদের। তো এই ফরাসিরা এসে আমাদের খেলা নিয়ন্ত্রণ করার দাদাগিরি দেখানোর সাহস পায় কোত্থেকে? ১৯০৪ সালে ফিফা গঠনের সময় ফুটবলের জন্মদাতা দেশ ইংল্যান্ডের ভাবসাব ছিল একদম আকাশচুম্বী। ফরাসি সাংবাদিক রবার্ট গুয়েরিন তখন ফিফা গঠনের আগে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ এর কাছে গিয়েছিলেন একসাথে কাজ করার প্রস্তাব নিয়ে।
ব্রিটিশরা তাকে পাত্তা তো দেয়নি, উল্টা একরকম তাড়িয়ে দিয়েছিল। তাদের ইগো বা অহংকার ছিল এতটাই তীব্র, তারা ভেবেছিল আমাদের নিজস্ব ফুটবল বোর্ড আছে যা পুরো বিশ্বে রাজত্ব করে। ফরাসিদের বানানো এই চুনোপুটি সংস্থায় যোগ দেওয়ার কোনো প্রশ্নে ওঠে না। তারা ধরে নিয়েছিল ইংল্যান্ডকে ছাড়া এই ফিফা ২ দিনও টিকবে না। কিন্তু বাস্তবতা হলো ইংল্যান্ডকে ছাড়াই ফিফা খুব দ্রুত ইউরোপের বাকি দেশগুলোর মধ্যে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করল। একের পর এক দেশ ফিফায় যোগ দিতে লাগলো এবং ফুটবলকে এক বৈশ্বিক রূপ দেওয়ার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলল। ব্রিটিশরা তখন দূর থেকে বসে দেখল, আরে আমরা তো সংস্থাকে পাত্তা দিলাম না, তারা তো দেখি আমাদের ছাড়াই পুরো দুনিয়ায় ফুটবল গিলতে বসেছে। আমরা যদি এখন এতে যোগ না দেই তবে তো আন্তর্জাতিক ফুটবল থেকে ইংল্যান্ড চিরতরে একঘরে হয়ে যাবে। ব্যাস, নিজেদের সেই আকাশচুম্বী ইগো আর অহংকার চুরমার করে ফিফা গঠনের ঠিক ২ বছরের মাথায় অর্থাৎ ১৯০৬ সালে নিজেদের পায়ে হেঁটে এসে ফিফাতে যোগ দিতে বাধ্য হয় ইংল্যান্ড। শুধু ইংল্যান্ডই নয়, তাদের দেখাদেখি স্কটল্যান্ড, ওয়েলস এবং আয়ারল্যান্ডও লাইনে এসে দাঁড়ায়। ব্রিটিশদের এই ঐতিহাসিক ইউটার্ন প্রমাণ করে দিয়েছিল যে ফুটবল কোনো একক দেশের সম্পত্তি নয়, এটা পুরো পৃথিবীর। ফিফা তো তার গার্ডিয়ান পেয়ে গেল। কিন্তু ঠিক যখনই সংস্থাটি ডানা মেলতে শুরু করেছে, তখনই পুরো পৃথিবীর উপর নেমে এলো এক ভয়ংকর অন্ধকার ছায়া। থমকে গেল ফুটবল, থমকে গেল ফিফার স্বপ্ন। ইংল্যান্ডের যোগদানের পর ফিফা যখন মাত্র ডানা মেলতে শুরু করেছে, তখনই পুরো পৃথিবীর আকাশ কালো করে নেমে এলো এক ভয়ংকর বিপর্যয়। ১৯১৪ সাল শুরু হলো মানব ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী অধ্যায়, প্রথম বিশ্বযুদ্ধ। মুহূর্তের মধ্যে বদলে গেল পুরো পৃথিবীর চেনা দৃশ্যপট। যে সবুজ মাঠে কিছুদিন আগেও হাজার হাজার দর্শক উল্লাস করত, সেই মাঠগুলো রাতারাতি পরিণত হলো যুদ্ধক্ষেত্র আর ট্রেন্সে। ফুটবলাররা তাদের পায়ের দামি বুট আর জার্সি খুলে রেখে হাতে তুলে নিতে বাধ্য হলেন রাইফেল আর গ্রেনেড। খেলার মাঠ ছেড়ে তারা চলে গেলেন জীবনের শেষ লড়াইয়ে, যুদ্ধের ময়দানে। আপনি জানলে অবাক হবেন, তৎকালীন সময়ে নামি দামি তারকা ফুটবলার এই যুদ্ধে দেশের হয়ে লড়তে গিয়ে আর কোনোদিন বল নিয়ে মাঠের সবুজ ঘাস ছুঁতে পারেননি। খেলোয়াড় নেই, ম্যাচ নেই, গ্যালারিতে দর্শক নেই। স্বাভাবিকভাবেই থমকে গেল ফিফার সমস্ত কার্যক্রম। যুদ্ধ চলাকালীন ফিফার অফিস বলতে প্রায় কিছুই ছিল না। আন্তর্জাতিক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সদস্য দেশগুলো একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ায় ফিফার অস্তিত্বই সংকটের মুখে পড়ে। তৎকালীন ফিফা প্রেসিডেন্ট ড্যানিয়েল বার্লি উলফের আকস্মিক মৃত্যুর পর সংস্থাটি পুরোপুরি গার্ডিয়ানহীন হয়ে পড়ে। তখন ফুটবল দুনিয়ায় বড় বড় বিশ্লেষকরা ধরে নিয়েছিলেন প্যারিসের সেই ছোট ঘর থেকে শুরু হওয়া ফুটবলের এই সুন্দর স্বপ্নটি হয়তো এখানেই শেষ। যুদ্ধ নামক দানবটি ফিফাকে চিরতরে গিলে ফেলেছে। কিন্তু ধ্বংসস্তূপের ভেতর থেকেও যে ফিনিক্স পাখির মতো বেঁচে ওঠা যায়, ফুটবল তা প্রমাণ করেছিল। যখন সবাই আশা ছেড়ে দিয়েছিল, তখন ফুটবলের ত্রাতা হয়ে আগমন ঘটে এক জাদুকরের, যিনি এক হাতে ধ্বংস হয়ে যাওয়া ফিফাকে টেনে তুলেছিলেন আর উপহার দিয়েছিলেন আজকের ফুটবল বিশ্বকাপ। যুদ্ধের ক্ষতবিক্ষত ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যখন সবাই ফিফার এপিটাফ বা সমাধি লিখছিল, ঠিক তখন ১৯২১ সালে ফুটবলের উদ্ধারকর্তা হয়ে এলেন এক ফরাসি দূরদর্শী ভদ্রলোক। নাম তার জুরে রিমে। তিনি যখন ফিফার তৃতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন, তখন ফিফার অবস্থা আইসিইউতে থাকা রোগীর মতো। কোনো ফান্ড নেই, দেশগুলোর মধ্যে তীব্র বৈরিতা, আর ফুটবল নিয়ে মানুষের মনে তখন সংশয়। কিন্তু জুলে রিমে সাধারণ কোনো মানুষ ছিলেন না। তিনি ছিলেন একজন খাঁটি স্বপ্নবাজ। দায়িত্ব নিয়ে তিনি পুরো পৃথিবীকে একটি ঐতিহাসিক কথা মনে করিয়ে দিলেন। তিনি বলেছিলেন, যুদ্ধ মানুষকে আলাদা করে, কিন্তু ফুটবল মানুষকে মেলায়। তিনি বিশ্বাস করতেন যে দেশগুলো কিছুদিন আগে একে অপরের দিকে বন্দুক তাক করেছিল, তাদেরকে যদি এক সবুজ মাঠে বলের পেছনে ছুটিয়ে দেওয়া যায়, তবে পৃথিবীর সব ঘৃণা নিমিষেই কর্পূরের মতো উড়ে যাবে। আর এই বিশ্বাস থেকে তার মাথায় চাপল এক অদ্ভুত পাগলামি। তখনকার দিনে ফুটবল ম্যাচ বলতে বড় আসর ছিল কেবল অলিম্পিক। কিন্তু অলিম্পিকের নিজস্ব কিছু নিয়ম আর সীমাবদ্ধতা ছিল। জুলের মেয়ে ভাবলেন, ফুটবল কেন অলিম্পিকের দয়ায় বেঁচে থাকবে? ফুটবল তো নিজেরই একটা রাজত্ব। অলিম্পিকের বাইরে ফুটবলের নিজস্ব একটা বিশ্বযুদ্ধ হতে হবে, যেখানে শুধু ফুটবলাররাই লড়বে পৃথিবীর শ্রেষ্ঠত্বের জন্য। তিনি পরিকল্পনা করলেন ফুটবলের নিজস্ব একটা বৈশ্বিক টুর্নামেন্টের, যার নাম হবে ফিফা ওয়ার্ল্ড কাপ বা ফুটবল বিশ্বকাপ। তৎকালীন সময়ে জুলেরিমের এই আইডিয়া শুনে অনেকেই হাসাহাসি করেছিলেন। তারা ভেবেছিলেন, যুদ্ধের পর যেখানে দেশগুলোর নিজেদের অর্থনীতি ঠিক করার টাকা নেই, সেখানে পুরো পৃথিবীর দেশগুলো এক হয়ে বিশ্বকাপ খেলবে। এটা তো দিবাস্বপ্ন। কিন্তু জুলেরিমে দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি সবাইকে দেখিয়ে দিতে চাইলেন যে ফুটবলের পাগলামি আসলে কতটা পাওয়ারফুল। সব সমালোচনা আর বাধা বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে ১৯৩০ সালে তিনি সত্যি সত্যি আয়োজন করে ফেললেন ইতিহাসের প্রথম বিশ্বকাপ। কিন্তু কেমন ছিল সেই প্রথম বিশ্বকাপ? অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, ১৯৩০ সাল। ফুটবল ইতিহাসের পাতায় যুক্ত হলো এক নতুন স্বর্ণাক্ষর।
লাতিন আমেরিকার দেশ উরুগুয়েতে বসল ইতিহাসের প্রথম ফিফা বিশ্বকাপ। আজকের বিশ্বকাপে যেখানে ৪৮টি দল খেলে, তখন সারা পৃথিবী থেকে অংশ নিয়েছিল মাত্র ১৩টি দল। কোনো কোয়ালিফাইং রাউন্ড বা বাছাই পর্ব ছিল না। যে আসতে পেরেছে সেই খেলেছে। কিন্তু এই বিশ্বকাপে যাওয়ার গল্পটা ছিল আজকের মতো চার্টার ফ্লাইটের মতো বিলাসবহুল নয়। এটা ছিল এক চরম নস্টালজিক অ্যাডভেঞ্চার। ইউরোপের মাত্র ৪টি দেশ এই বিশ্বকাপে অংশ নিতে রাজি হয়েছিল: ফ্রান্স, বেলজিয়াম, রোমানিয়া আর যুগোস্লোভিয়া। তারা কিভাবে উরুগুয়ে গিয়েছিল জানেন? এসএস কন্তে ভের্দে নামের একটি বিশাল বিলাসবহুল জাহাজে চড়ে টানা ২ সপ্তাহ আটলান্টিক মহাসাগরে ভেসে সমুদ্র পাড়ি দিয়ে তারা পৌঁছেছিল উরুগুয়েতে। মজার ব্যাপার হলো ২ সপ্তাহ জাহাজে বসে থাকলে তো শরীর জং ধরে যাবে। তাই ফুটবলাররা জাহাজের ডেকের উপরে সমুদ্রের ঢেউয়ের দ্রোণীর মধ্যেই প্রতিদিন সকাল বিকাল রানিং আর বল প্র্যাকটিস করতেন। আর ফুটবল ইতিহাসের প্রথম সেই মহামূল্যবান বিশ্বকাপ ট্রফিটি, ওটা কোনো স্পেশাল সিকিউরিটি বক্সে ছিল না। ফিফা প্রেসিডেন্ট জুলেরিমে ওটা নিজের কাপড়ের সুটকেসের ভেতরে স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে লুকিয়ে জাহাজে করে নিয়ে গিয়েছিলেন। তবে সবচেয়ে বড় হাসির কাণ্ড ঘটেছিল ফাইনাল ম্যাচে। মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী স্বাগতিক উরুগুয়ে আর আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আগ মুহূর্তে দুই দল রেফারিকে গিয়ে বলল, আমরা ম্যাচ খেলবো কিন্তু বল হতে হবে আমাদের দেশের। আর্জেন্টিনা বলল তাদের বল লাগবে, উরুগুয়ে বলল তাদের বল ছাড়া তারা লাথি মারবে না। এই বল নিয়ে দুই দেশের খেলোয়াড়দের মধ্যে মাঠে রীতিমতো মারামারি আর চুলোচুলি লেগে গেল। রেফারি তো মহাবিপদে। শেষে তিনি মাথা খাটিয়ে এক আজব ঐতিহাসিক সমাধান বের করলেন। রেফারি টস করে ডিসিশন নিলেন, ম্যাচের প্রথমার্ধ খেলা হবে আর্জেন্টিনার নিয়ে আসা বল দিয়ে আর দ্বিতীয়ার্ধ খেলা হবে উরুগুয়ের নিজস্ব বল দিয়ে। কি আজব, তাই না? একটা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হচ্ছে দুই দেশের দুইটা আলাদা বল দিয়ে। মজার তথ্য হলো প্রথমার্ধে নিজেদের বল দিয়ে খেলে আর্জেন্টিনা ২-১ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে যখন উরুগুয়ের বল মাঠে নামানো হলো, উরুগুয়ের সেই বলে এমন কি জাদু দেখালো যে ম্যাচ শেষে তারা ৪-২ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাসের প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে গেল। আজকের দিনে ফুটবল নিয়মের সামান্য হেরফের হলে যেখানে ফিফা জরিমানা ঠুকে দেয়, সেখানে প্রথম বিশ্বকাপের এই পাগলামি আর নস্টালজিয়া আসলেই অতুলনীয়। বিশ্বকাপ তো সফল হলো, ট্রফিও উরুগুয়ে পেল, কিন্তু এই ট্রফিটার কপালেও ছিল এক ভয়ঙ্কর থ্রিলার সিনেমা। এটি এমনভাবে চুরি হয়েছিল যা সিআইএ বা স্কটল্যান্ড ইয়ার্ডও মেলাতে পারেনি। ১৯৩০ সালের সেই প্রথম বিশ্বকাপের পর জুলেরিমে ট্রফিটা ফুটবল দুনিয়ার সবচেয়ে দামি সম্পদে পরিণত হয়েছিল। কিন্তু ১৯৬৬ সালে ইংল্যান্ড বিশ্বকাপের ঠিক ৪ মাস আগে লন্ডনে ঘটল এক অবিশ্বাস্য কাণ্ড। একটি পাবলিক প্রদর্শনী থেকে কড়া সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে গায়েব হয়ে গেল আসল সোনার তৈরি জুলেরিমে ট্রফি। পুরো দুনিয়ায় তোলপাড় পড়ে গেল। ট্রফি চুরির দায়ে ফুটবলের জন্মদাতা দেশ ইংল্যান্ডের মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাওয়ার দশা। ব্রিটেনের নামকরা পুলিশ বাহিনী স্কটল্যান্ড ইয়ার্ড তাদের সমস্ত ফোর্স নিয়ে মাঠে নামলো। দিনরাত এক করে তারা লন্ডনের প্রতিটি কোণায় তল্লাশি চালালো। চোরদের ধরার জন্য পুরস্কার ঘোষণা করা হলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। ট্রফির কোনো হদিসই মিলল না। যখন ব্রিটিশ সরকার লজ্জায় মুখ ঢাকবার জায়গা খুঁজছিল, ঠিক তখন ফুটবলের চাতা হয়ে হাজির হলেন মানুষের কোনো ডিটেকটিভ নয়, চার পেয়ে এক লোমশ হিরো, নাম তার পিকলস। সাদা কালো রঙের একটা সাধারণ পোষা কুকুর। ট্রফি চুরির ঠিক ৭ দিন পর দক্ষিণ লন্ডনের একটি রাস্তায় পিকলস তার মালিক ডেভিড করবটের সাথে প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েছিল। হঠাৎ করে রাস্তার পাশে একটি ঝোপের দিকে পিকলস জোরে জোরে টানতে শুরু করে এবং মাটিতে গু গু শব্দ করতে থাকে। মালিক ডেভিড গিয়ে দেখলেন পুরনো খবরের কাগজ দিয়ে মোড়ানো খুব শক্ত একটা জিনিস মাটিতে পড়ে আছে। তিনি কাগজটা একটু ছিঁড়তেই তার চোখ চরক গাছ। ভেতরে জ্বলজ্বল করছে খাঁটি সোনার তৈরি পৃথিবীর সবচেয়ে দামি ট্রফি, জুলেরিমে ট্রফি। চোরেরা হয়তো পুলিশের ভয়ে ওই ঝোপের ভেতরে লুকিয়ে রেখে পালিয়েছিল। ব্যাস, পুরো স্কটল্যান্ড ইয়ার্ড যা পারল না তা করে দেখালো আমাদের পিকলস। রাতারাতি সে বনে গেল পুরো ব্রিটেনের জাতীয় হিরো। তাকে মেডেল দেওয়া হলো, টিভি শোতে ডাকা হলো, এমনকি ইংল্যান্ড যখন সেবার বিশ্বকাপ জিতল, তখন চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল ডিনারে পিকলসকে চিফ গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তাকে লাইফ টাইম ফ্রি ডগ ফুড পুরস্কার দেওয়া হয়েছিল। তবে পিকলস ট্রফিটা একবার উদ্ধার করলেও এর কপাল আসলেই খারাপ ছিল। নিয়ম অনুযায়ী কোনো দেশ ৩ বার বিশ্বকাপ জিতলে এই আসল ট্রফিটা তারা চিরতরে নিজেদের ঘরে রেখে দিতে পারবে। ১৯৭০ সালে ব্রাজিল ৩ বার চ্যাম্পিয়ন হয়ে ট্রফিটা চিরদিনের জন্য তাদের নিজেদের দেশে নিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, ১৯৮৩ সালে ব্রাজিল ফুটবল ফেডারেশনের রিও ডি জেনিরোর অফিস থেকে ট্রফিটি আবারও চুরি হয়ে যায়। আর এবার কোনো পিকল ছিল না তাকে বাঁচানোর জন্য। ধারণা করা হয় চোরেরা ট্রফিটি চুরি করে গলিয়ে সোনা বানিয়ে বাজারে বিক্রি করে দিয়েছিল। আজ পর্যন্ত সেই আসল ট্রফি আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। বর্তমানে আমরা যে ট্রফিটা দেখি, ওটা ১৯৭৪ সালে বানানো ফিফার একদম নতুন একটা ডিজাইন। ট্রফি চুরি আর হারিয়ে যাওয়ার শত থ্রিলারের পর ফুটবল কিন্তু থেমে থাকেনি। বরং সময় যত গড়িয়েছে, ফিফার সাম্রাজ্য ততটাই দানবীয় আকার ধারণ করেছে।
আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তবে পরিসংখ্যান আপনাকে চমকে দিতে বাধ্য করবে। ১৯০৪ সালে প্যারিসের সেই ছোট্ট ঘরে যে ফিফা যাত্রা শুরু হয়েছিল মাত্র ৭টা দেশ নিয়ে, আজ সেই ফিফার অফিসিয়াল মেম্বার কত জানেন? ২১১টি দেশ। আরো সহজ করে জিনিসটা বুঝাই। পুরো পৃথিবীর স্বীকৃতিপ্রাপ্ত দেশগুলো নিয়ে গঠিত ফুটবল দুনিয়ার বাইরের সবচেয়ে বড় সংস্থা হলো জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। এই জাতিসংঘের বর্তমান সদস্য হলো ১৯৩টি। তার মানে জাতিসংঘের চেয়েও ১৮টিরও বেশি দেশ আজ ফিফা সদস্য। রাজনীতি বা কূটনীতি যেখানে পৃথিবীর মানুষকে এক করতে পারেনি, সেখানে ফিফা ফুটবল দিয়ে পুরো বিশ্বকে এক ছাতার নিচে এনে দাঁড় করিয়েছে। আর বিজনেস, আজকে ফিফা কোনো সাধারণ ক্রীড়া সংস্থা নয়। এটি পৃথিবীর অন্যতম লাভজনক এক মেগা কর্পোরেশন। ২০২২ সালের কাতার বিশ্বকাপ থেকে ফিফার অফিসিয়াল আয় ছিল প্রায় $৭ বিলিয়ন, বাংলাদেশী টাকায় যা ৮৫,০০০ কোটি টাকারও বেশি। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে যেখানে মাত্র ১৩টি দল নিয়ে জরুরি সুটকেসে করে ট্রফি নিয়ে ঘুরেছিলেন, সেখানে ২০২৬ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছে রেকর্ড ৪৮টি দেশ। তাও আবার ৩টি দেশ জুড়ে: আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। প্যারিসের সেই ব্যাকস্টেজের একটা ছোট্ট ঘর, ২৮ বছরের এক সাংবাদিকের জেদ, ব্রিটিশদের অহংকার ভাঙার গল্প, বিশ্বযুদ্ধের অন্ধকার আর একটা পোষা কুকুরের ট্রফি উদ্ধার, এই সবকিছু পার করে ফিফা আজ ৪ বিলিয়নেরও বেশি মানুষের এক অবিচ্ছেদ্য আবেগ। ফুটবল নিয়ে মানুষের এই পাগলামি কি কখনোই শেষ হবে? আপনার কি মনে হয় ২০২৬ সালে এই ৪৮ দলের মেগা বিশ্বকাপ কি ১৯৩০ সালে সেই আদি নস্টালজিয়া ধরে রাখতে পারবে? ২০২৬ বিশ্বকাপ জিতবে কোন দল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি কোন দল সাপোর্ট করেন সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এতটুকুই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।